আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সামনে আমরা ইতিপূর্বে অর্থনীতি প্রথম পত্র সম্পূর্ণটা আলোচনা করে শেষ করছি। তো আমরা সেখানে কথা দিয়েছিলাম যে আমরা সেই অনুযায়ী অর্থনীতি দ্বিতীয় পত্রটা তোমাদের সামনে শেষ করব। তার ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে এবং তার প্রথম পর্ব। এবং আজকের এই পর্বে মূলত আমরা বাংলাদেশে যে কৃষি ব্যবস্থা রয়েছে তার কিছু টপিক আলোচনা করব। তো তাহলে আমরা আজকে মূলত অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে প্রথম পর্ব আলোচনা করব। এবং আমাদের এই আজকের অধ্যায়ের নাম হলো বাংলাদেশের কৃষি, মানে বাংলাদেশের যে কৃষি ব্যবস্থাটা রয়েছে সেটার সাথে অর্থনীতি কিভাবে রিলেটেড, অর্থনীতি বিষয়গুলো কিভাবে এর সাথে সম্পর্কিত, এই যতগুলো বিষয় আলোচনা আছে এই সবগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের আলোচনা টপিক শুরু করি। তাহলে তো সর্বপ্রথম আমরা জানবো, যেহেতু এই অধ্যায়ের নাম হলো বাংলাদেশের কৃষি, তাহলে আমরা সর্বপ্রথম আগে কৃষি সম্পর্কে জানবো। কৃষি জিনিসটা কি? কৃষি হলো কি, ভূমি চাষাবাদ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে, অর্থাৎ জমি কর্ষণ করাকে মূলত কি বলা হয়? চাষাবাদ করা হয়। ভূমি চাষাবাদ করে ফসল উৎপাদন করাকেই মূলত কৃষি, অর্থাৎ জমি থেকে আমরা ফসল উৎপাদন করার যে প্রক্রিয়াটা এটাকে মূলত কৃষি বলা হয়। তো ল্যাটিন শব্দ মূলত এখানে দেওয়া হয় নাই, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ল্যাটিন শব্দ এগার এবং কালচার থেকে মূলত এগ্রিকালচার, যেটা অর্থ হলো কৃষি, এই শব্দটা মূলত উৎপত্তি কিন্তু এসেছে। অর্থাৎ এগার শব্দ হলো ভূমি আর কালচার শব্দ হলো চাষ করা, অর্থাৎ জমি চাষ করার দিক থেকে এই বিষয়টা কিন্তু আসছে, কৃষি বিষয়টা। তো কৃষির কাঠামো, কৃষি খাতের সার্বিক অবস্থাকে কৃষির কাঠামো বলা, মানে কৃষি কাঠামো বলতে কৃষি খাতের যে সার্বিক যে অবস্থাটা, সেই অবস্থাটা কীরকম সেটাকে মূলত কৃষি কাঠামো বলে। আর বাংলাদেশের শ্রম শক্তির 40.6% কৃষিক্ষেত্রে নিয়োজিত। খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের শ্রম শক্তির কত ভাগ? 40.6% এই কৃষিক্ষেত্রে নিয়োজিত রয়েছে। এবং জিডিপিতে সার্বিক খাতসমূহের অবদান। এখন এগুলোর ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই যে অর্থনীতি দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় আছে, আমি বলে দিব যখন আলোচনা করব যে অধ্যায়গুলো আগে আছে, সেই অধ্যায়গুলোর কিছু ইনফরমেশন আপডেট হয়। মানে অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো হলো আপডেট হয়। আপডেট হয় বলতে কি, প্রতি বছর পরিবর্তন হয়। সেজন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আপডেট তথ্যটা জানার, কারণ এগুলো সাম্প্রতিক রিলেটেড প্রশ্ন, ওই জন্য এগুলো পরিবর্তন হয়। তেমনিভাবে এখানে কিছু সাম্প্রতিক রিলেটেড বিভিন্ন ধরনের মানে টপিক থাকবে, কথা থাকবে, আমি বলে দেবো। তবে এইগুলো তোমাদের আপডেট তথ্যগুলো জানতে হবে, মানে ইদানিংকার, এগুলো আগেকার জানলে হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না। আর এগুলোতে পরীক্ষায় প্রশ্ন খুব যে বেশি আসে এরকমটা না, যেগুলো সাম্প্রতিক রিলেটেড প্রশ্ন খুবই কম আসে, কারণ এগুলো যেহেতু নিয়মিত পরিবর্তন হচ্ছে এই জন্য এগুলোতে প্রশ্ন দিলেও কম দেয়। তো তাহলে জিডিপিতে সার্বিক খাতসমূহের মধ্যে রয়েছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, তিনটা খাত রয়েছে। তো এখন এই যে তিনটা খাত রয়েছে, কৃষি, শিল্প, সেবা, এই তিনটা খাতের যে জিডিপিতে যে অবদানে এখানে আছে 19 থেকে 20 অর্থ বছর, মানে এটা কিন্তু আগেকার, অনেক আগেকার। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে, তাহলে কত আধুনিক, মনে করো 23-24 বা 22-23, মানে তোমাদের বইয়ে সর্বশেষ আপডেট যেটা আছে সেই আপডেটটা তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে হয়ে যাবে। এগুলো মুখস্থ করবা। তারপরে বিশ্বে বাংলাদেশের মোট ইলিশের 86% উৎপাদন করে, এটাও কিন্তু মনে করো পরিবর্তন হতে পারে। বর্তমানে কত? আগে ছিল 86%, এখন বর্তমানে যেটা হবে ওইটা। তা প্রান্তিক খামারের আয়তন, এইটা কোনো আপডেট না, এটা আগে যেটা ছিল এখন এটা। প্রান্তিক খামারের আয়তন কত? 0.5 থেকে 0.49 একর। আর আমরা জানি 1 একর সমান 3 বিঘা, অর্থাৎ 3 বিঘায় হলো 1 একর। আর 1 বিঘা সমান আমরা জানি নর্মালি হলো এই যে 33 শতকে হলো কিন্তু 1 বিঘা। তো আশা করি বিষয়টা বুঝছো। তো তাহলে দেশে বর্তমানে দারিদ্র্যের হার, এটাও পরিবর্তনশীল, কিন্তু 24.3% আছে, এটাও পরিবর্তনশীল। এটা তোমাদের বইয়ের নতুন যেগুলো আছে আমি বলে দিচ্ছি, কিন্তু আবারও বলতেছি যে কথাগুলো বলতেছি, ইনফরমেশনগুলো, এগুলো যেগুলো আপডেট, মানে এগুলো আমি বলে দিচ্ছি না কেন, কারণ এগুলো এখন মনে করো আমি বলে দিলাম, মনে করো আরও কম হলো, 20.3 হলো। এখন তুমি দেখবা যে এই ভিডিওটা যখন তুমি 3 বছর বা 4 বছর পরে দেখবা বা আরও বেশি পরে দেখবা, তখন কিন্তু দেখবা যে এটা কিন্তু আরও পরিবর্তন হয়ে গেছে, মানে এই সংখ্যাটা নাই, কারণ এটা প্রতিদিন পরিবর্তন হয়। এই জন্য আমি বলতেছি না যে দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত, তারপর হতদরিদ্রের হার কত, যেমন এটা আছে, এগুলো তোমরা বই থেকে দেখে নেবা, কারণ এগুলো পরিবর্তনশীল হবে, প্রতি বছরে এগুলো পরিবর্তন হবে। তো আমাদের দেশে এঁটেল দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি এবং গভীর পলি মাটিতে ধান, পাট, ইক্ষু, গম, ভুট্টা, আলু এসব ভালো উৎপাদন হয়, মানে আমাদের বাংলাদেশে যেগুলো উৎপাদন হয় এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো মুখস্থ করতে হবে, এগুলো কোনো আপডেট নাই। তো জমির মালিকানার ভিত্তিতে খামারের আয়তন হলো কয় প্রকার হয়ে থাকে? 6 প্রকার। 1 নম্বর হলো প্রথম হলো প্রান্তিক খামার, তারপর ক্ষুদ্র খামার, তারপর মাঝারি খামার, তারপর হলো বৃহদায়ন খামার। তো যেটা হলো প্রান্তিক খামার, দেখো 0.05 একরের কম, তারপর হলো 0.05 থেকে 0.49 একর, তারপর 0.05 থেকে 1.49 একর, একটা আছে 1.50 থেকে 0.49 একর, একটা 0.50 থেকে 7.49 একর, আর একটা 7.50 প্লাস।
তো এখন এগুলো বিভিন্ন ভিত্তিতে একটু আগে যে এই যে 6 প্রকার যে বললাম, যে 6 প্রকার এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা প্রকার ভেদের মধ্যে রয়েছে। তো এখন আবার প্রসারিত দৃষ্টিকোণ থেকে এটা নর্মালি হলো জমির মালিকানার ভিত্তিতে খামারের আয়তন হলো 6 প্রকার, আর প্রসারিত দৃষ্টিকোণ থেকে এই 6 প্রকারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটু আগে যেটা বললাম একটু মিস্টেক হয়ে গেছিলো সেখানে মানে প্রান্তিক খামার ক্ষুদ্রায়তন খামার বলছিলাম। তো এই যে এটা হবে প্রসারিত দৃষ্টিকোণ থেকে, প্রান্তিক খামার, ক্ষুদ্রায়তন খামার, মাঝারি খামার এবং বৃহদায়ন যে খামার হবে এগুলো হলো প্রসারিত দিক থেকে। তাহলে প্রান্তিক খামার কোনটা হবে 0.050, মানে এটা থেকে তোমার 0.49, অর্থাৎ 1, 2 হলো তোমার হলো প্রান্তিক খামার। ক্ষুদ্রায়তন খামার কত? ক্ষুদ্রায়তন খামার হলো তোমার দেখো কত আছে 0.50 থেকে তারপর 0.41 কোথায় আছে এই যে মানে এখানে নাই, একটু মিস্টেক হয়ে গেছে আর কি, মানে সবগুলো পরিমাণগুলো নাই, একটু আলাদা আছে। 0.41 এখানে একটু মনে হয় এটা মিস্টেক হয়ে গেছে, 0.49 হবে, 41 না 49 হবে, তারপর 2.49 হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু কারেক্ট করে নেবা। ক্ষুদ্রায়তন খামার হয় এটা। আর মাঝারি খামারের আয়তন কত 2.50 থেকে 7.49 একর, আর বৃহদায়ন খামারের আয়তন কত 7.50 অধিক, মানে এখানকার যে খামারগুলো আছে এগুলোই জাস্ট শুধু আগে ছিল একটা করে, একটাই প্রকার আলাদার মধ্যে ছিল, এখন দুইটা মিলে একটা হয়ে যাবে, আর শেষেরটা হলো একাই একটা থাকবে। এটাই গেলো মূলত হলো খামারের কতগুলো প্রসারিত দিক থেকে, তারপর এমনি প্রকারভেদগুলো। এরপর রয়েছে বাংলাদেশের জনসংখ্যা মোট কত শতাংশ ভূমি, এটাও আপডেট জানতে হবে তোমাদের। বাংলাদেশি কৃষি খাতের প্রধান রপ্তানি পণ্য হলো হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত পণ্য, চা। বাংলাদেশের কৃষি খাতে 2 ধরনের ফসল উৎপাদিত হয়। কী কী ফসল? একটা হলো খাদ্যশস্য আর একটা হলো অর্থকরী ফসল। খাদ্যশস্য বলতে নর্মালি যেগুলো হলো খাওয়া যায়, খাওয়ার যোগ্য এরকম শস্যগুলো হলো খাদ্যশস্যগুলো। অর্থকরী ফসলগুলো যেগুলো মূলত মেইন বা প্রধান উদ্দেশ্য হলো টাকা অর্থ করা, মানে মুনাফা আয় করা। মেইন উদ্দেশ্য কি অর্থকরী ফসলে? সেগুলো মুনাফা অর্জন করা, মানে তাদের লাভবান হওয়া। আর খাদ্যশস্যের মূল ফসল হলো খাওয়া দাওয়া, যাতে তাদের দৈনন্দিন যাতে চাহিদাটা পূরণ হয়। আর অর্থকরী ফসলের মধ্যে মেইন হলো যাতে অর্থ উপার্জিত করতে পারে। তো খাদ্যশস্যগুলোর মধ্যে কী কী রয়েছে? খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, মশলা, ডাল, ফলমূল, শাকসবজি ইত্যাদি। আর অর্থকরী ফসলের মধ্যে কী কী রয়েছে? পাট, চা, তামাক, তুলা, রেশম, রাবার, ইক্ষু ইত্যাদি। তবে এখানকার মধ্যে তোমরা এভাবে মনে রাখতে পারো যে খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের মধ্যে খাদ্যশস্য যেগুলো খাওয়া যাবে, অর্থকরী যেগুলো খাওয়া যাবে না, শুধু তার কয়টা ব্যতিক্রম, 2-3টা ব্যতিক্রম হচ্ছে। যেমন রয়েছে চা কিন্তু খাওয়া যাবে, তারপরে এটা অর্থকরী। তারপর রয়েছে আবার ইক্ষু কিন্তু খাওয়া যাবে, তারপরে অর্থকরী। মানে এভাবে তোমরা মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখছিলাম যে যেগুলো খাওয়া যাবে সেগুলো খাদ্যশস্য, যেগুলো খাওয়া যাবে না সেগুলো অর্থকরী। শুধু 2-3টার মধ্যে ব্যতিক্রম রয়েছে, এগুলো নামগুলো মুখস্থ করে নিয়েছিলাম, শেষ। তারপর কৃষি উপখাত, এইটা খুব ভালো করে বুঝতে হবে বাবা, কারণ তোমাদের কৃষি উপখাত এখানে অনেকগুলো ভেজাল আছে। দেখো কি কি ভেজালগুলো। প্রথমে কৃষির উপখাত প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, কথাটা ভালো করে বুঝো। কৃষি উপখাত প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? যদি বলে প্রধানত তাহলে হবে 2 ভাগে, একটা কৃষিজ ও বনজ, আর একটা হলো মৎস্য। যদি বলে কৃষিজ ও বনজ আবার কয় ধরনের, সেটা হতে পারে আবার 3 ধরনের। কৃষি ও বনজ আবার কয় ধরনের? 3 ধরনের। একটা হলো শস্য শাকসবজি, একটা প্রাণী সম্পদ, একটা হলো বনজ সম্পদ। আবারও বলতেছি শুনো, কৃষি উপখাত প্রধানত কয় ভাগার? 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো কৃষি ও বনজ, আর একটা হলো মৎস্য। কৃষি ও বনজকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ধরনের। একটা হলো শস্য শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ। তো এর পরবর্তীতে আমরা দেখি আমাদের প্রকারভেদগুলো আরও বিস্তারিত সবগুলো। তো তাহলে আমরা যদি এখন বলি যে কৃষির উপখাত কয়টা, যদি বলে এখন কৃষির উপখাত মোট কয় প্রকার, তাহলে তখন আবার বলতে হবে 4 প্রকার: শস্য শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। তো শাকসবজি উপখাতে 19-20 জিডিপিতে প্রবৃদ্ধির হার, এটা তোমাদের আপডেট জানতে হবে। সর্বশেষ 23-24, যেহেতু তোমরা এখন সেশন 23-24 জানতে, যাদের আবার সেশন অন্য তারা অন্য সেশনে জানবে, মানে সর্বশেষ আপডেটটা জানতে হবে এটার। গবাদি পশু ঘনত্বে বিশ্বে সবচেয়ে ঘনত্বপূর্ণ দেশ বাংলাদেশ। প্রতি বছর বর্গ মাইলে তারপর দ্বিতীয় ভারত তুলনায় প্রায় 3.25 গুণ বেশি। এগুলো সব আপডেট, এগুলো যতগুলো আছে এখানকার সব আপডেট জানতে হবে। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিশ্বের সেরা জাতি হিসাবে স্বীকৃত। তারপর হলো দেশে মোট 31,65,500 হেক্টর জমি আচ্ছাদিত এলাকা রয়েছে, এটাও আপডেট জানতে হবে। মানে এটা যদিও খুব একটা পরিবর্তন হয় না, কম পরিবর্তন হয়, তবে এটারও আপডেট জানতে হবে। এখন এগুলো তো আরও বিশেষ করে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই যে উপখাতগুলার এবং প্রবৃদ্ধিরগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে সিটগুলো যেগুলো দিছি কোনোগুলো বাদ দেওয়া যাবে না, তবে আবার যেগুলো বলতেছি খুবই ইম্পর্ট্যান্ট, ওগুলো খুব ভালো করে পড়বা। যে উপখাতের মধ্যে কী কী রয়েছে: শস্য শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, একটু আগে যেটা বললাম আর কি। এবং এগুলোর প্রবৃদ্ধির হার কোনটার কত %, এটাও জানতে হবে। এবং এইগুলো আপডেট সব, এগুলো কিন্তু পরিবর্তনশীল, এগুলো কিন্তু মানে সবসময় একটা নির্দিষ্ট থাকে না, এই জন্য তোমাদের বই আপডেট যেটা আছে সেই আপডেটটা জানতে হবে। তো বাংলাদেশে উৎপাদিত মাছের 56% আসে পুকুর থেকে, এটাও আপডেট।
তারপর সামুদ্রিক মাছ আহরণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 25তম, এটাও আপডেট জানতে হবে। বাংলাদেশের দৈনন্দিন খাদ্যে আমিষের প্রায় 62.58% যোগান দেয় মাছ। তারপর এই যে 2022 সালে বাংলাদেশে মাছ চাষে শীর্ষস্থান অধিকার করার সম্ভাবনা রয়েছে, মানে সম্ভাবনা 2022 সালে ছিল, এটা আগেকার তথ্য, কিন্তু এখন তোমাদের নতুন তথ্য জানতে হবে 2024 সালে কীরকম বা 2000 এরপর যত সাল আসবে এর পরবর্তী সালগুলো সেগুলোতে জানতে হবে। মানে সবসময় জানবা তুমি যে সালে আসো, এটা ভিডিওটা যখনই দেখো না কেন, যেই বছরেই তুমি থাকো না কেন, সেই বছরে আপডেটগুলো জানবা। এগুলোর যে ওগুলো বলে দিচ্ছি কিন্তু ইনফরমেশনগুলো, যেগুলো আপডেট জানবা। তো বিশেষ সামুদ্রিক ও উপকূলীয় ক্লাইস্টোসিন ও ফিনসিন উৎপাদনে বাংলাদেশের যথাক্রমে 8ম ও দ্বাদশ স্থান, এগুলো আপডেট, সব আপডেট জানবা। ক্লাস্টেসিয়াম, তারপরে বাংলাদেশের অভ্যন্তরে জলাশয়ে প্রায় 293 প্রজাতি মাছ পাওয়া যায়, এগুলো মানে তখন পাওয়া যেত কিন্তু এখন পরিবর্তনশীল হতে পারে। আপডেট, বিশ্বে গড়ে আমিষে প্রায় 20% আছে মাছ থেকে, এটা না জানলেও হবে, এটা বেশিরভাগ সময় এটাই থাকে। বিশ্বে 11টি দেশে ইলিশ উৎপাদিত হয়, যা 86% উৎপাদিত হয় বাংলাদেশে উৎপাদিত মৎস্যের 12%, মানে তার মধ্যে 86% উৎপাদিত হয় বাংলাদেশে, এবং উৎপাদিত মৎস্যের যা হলো কত পার্সেন্ট, 12%। মানে এগুলো তথ্য বেশিরভাগ আপডেট জানবা, কারণ এগুলো পরিবর্তনশীল হয়। তবে উল্লেখ্য, মৎস্য বিজ্ঞানীদের মতে ইলিশের শরীরে থাকে চর্বি বা তেল, উচ্চ রক্তচাপ, মানে মৎস্য বিজ্ঞানীদের মতে ইলিশের শরীরে থাকে কি চর্বি বা তেল, যেটা উচ্চ রক্তচাপ ও বাত ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে, চোখ উজ্জ্বল করে, অবসাদ দূর করে, মস্তিষ্কে কর্মক্ষমতা বাড়ায়। ইলিশ যত বড় হবে তার শরীরে ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ও চর্বি পরিমাণ অনুপাতিক হারে বাড়বে, এবং এগুলো বিভিন্ন ধরনের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। এভাবে কিন্তু একজন চাইলে সহজে তার শরীর ফিটনেস সব কিছু ঠিক রাখতে পারে। তো আজকে আমরা এই পর্বে মূলত এই মানে কৃষি রিলেটেড, কৃষির বিভিন্ন ধরনের প্রকারভেদগুলা, তারপর এই যে এগুলো মূলত আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা কৃষিজ এবং কৃষি খামার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের এই পর্বটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।